দেখ আজকে আমরা করব দমদম সি অরবিন্দ বিদ্যা মন্দির, ঠিক আছে? টেস্টে এই যে কোশ্চেনটা এসেছিল এটা বেঙ্গলি মিডিয়ামের কোশ্চেন, হ্যাঁ? ইংলিশ মিডিয়াম তো আগেই করে দিয়েছি, এটা বেঙ্গলি মিডিয়ামের কোশ্চেন। প্রথমে তো এমসিকিউ ছিল, আমরা ডাইরেক্ট চলে আসি লং কোশ্চেনে। দেখ কি ছিল এখানে, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, লিফো দিয়েছিল, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার লিফো মেথড। ঠিক আছে? তো প্রথমে বলেছিল 2024 এপ্রিল মাসের 1 তারিখ ওপেনিং স্টক 1000 ইউনিট 5 টাকা 50 করে। এটা লিফোতে করতে বলেছিল, লিখলাম লিফো। 2024 সাল এপ্রিল মাসের 1 তারিখ কত বলেছিল? 1000 ইউনিট 5.5 টাকা করে। 1000 ইউনিট 5.5 টাকা করে হলে 5500 হচ্ছে। এটা লিখবো ওপেনিং স্টক। ঠিক আছে তো? 1000 ইউনিট 5.5 টাকা করে হলে 5500 দাগ দিয়ে দিলাম। নেক্সট বলছে 5 তারিখ 500 ইউনিট পারচেস করছি। 5 তারিখ 500 ইউনিট পারচেস করছি। কত করে? 5 টাকা 75 করে। তাহলে 500 ইউনিট 5 টাকা 75 করে হলে হচ্ছে কত? 2875 টাকা। তাহলে 1000 ছিল 5.5 টাকার মাল 1000 ইউনিট, 500 ইউনিট মাল কিনলাম 5 টাকা 75 করে। এটা হবে 5500, এটা হবে 2875। হয়ে গেল এত অবধি। যেই 5 আমাদের কমপ্লিট হয়ে গেল, চলে আসলাম 10 তারিখ 1200 ইউনিট ইস্যু। 1200 ইউনিট ইস্যু লিফো মেথড। লিফো মানে লাস্টে এটা থাকে তাকে আগে নাও। 500 ইউনিট নেব 5 টাকা 75 করে, 2875। আর বাকি 700 টা নেব 5.5 টাকার মাল। গুণ করে দেখি কত বেরোচ্ছে। 700 ইন্টু 5.5 করলে 3850। আমার গোডাউনে 5.5 টাকার মাল 1000 টা ছিল, 700 টা বের করে দিয়েছি। রইল কত? 300 টা 5.5 টাকা করে। তাহলে 300 টা 5.5 করে হলে হচ্ছে 1650। দাগ দিয়ে দিলাম। এবার আমরা দেখি 10 এর পর নেক্সট কত তারিখ দিয়েছে। 10 এর পর দিয়েছে 15 তারিখ 600 ইউনিট রিসিভ, তাই তো? কত তারিখ বললাম? 15 তারিখ না? 15 তারিখ 600 ইউনিট রিসিভ। ঠিক আছে? 6 টাকা 25 করে। তাহলে 600 ইন্টু 6 টাকা 25 করলে দেখা যাক কত হয়। 3750। আমার গোডাউনে 300 টা মাল ছিল, আমি 600 টা মাল আবার কিনলাম। এই দাঁড়ালো 15 তারিখ কমপ্লিট হয়ে গেল। নেক্সট কত বলেছিল দেখ। 15 পর বলেছিল 20 তারিখ ইস্যু বলেছিল 750 ইউনিট। লিফো, লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে কত ছিল? 600 টা মাল ছিল। 6 টাকা 25 করে 3750। কত বলেছিল বলতো? কত বলেছিল বলতো? এই 20 তারিখে ইস্যু কতগুলো বলেছিল? 750। তাহলে বাকি 150 টা 5 টাকা 50 করে কত হচ্ছে? 825। আমার গোডাউনে 5 টাকা 50 পয়সার মাল 300 টা ছিল, 150 টা বের করে দিয়েছি। রইল কত আর? 150 টা। 5 টাকা 50 করে কত? 825। ঠিক আছে? 6 টাকা 25 এর মাল 600 টা ছিল, 600 টাই বের করেছি, আর নেই। 20 তারিখ মিটে গেল। আর কিছু ছিল? 25 তারিখ রিটার্ন ছিল। 25 তারিখ কি ছিল দেখ, আবার দেখে নিই। রিটার্ন ছিল। এই দেখ। রিটার্ন ছিল, রিটার্ন 5 টাকা 50। রিটার্ন মানে কি? এই রিটার্নটা মানে কি? রিসিপ্ট। এই রিটার্ন মানে রিসিপ্ট। মানে রিটার্ন মানে কি একটু ভালো করে বুঝিস। আমি ব্যবসা করছি, আমি ক্রেডিটার্স এর থেকে বা সাপ্লায়ার থেকে মাল কিনে আমি আমার গোডাউনে রাখলাম। গোডাউন থেকে মালগুলো কোথায় পাঠালাম? ফ্যাক্টরিতে পাঠালাম। ফ্যাক্টরিতে মাল পাঠালাম, কিছু মাল খারাপ বেরোলো, ফ্যাক্টরি থেকে মালগুলো রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে? গোডাউনে। তো গোডাউনে রিটার্ন করলে কি হবে? রিসিপ্ট হবে। ঠিক আছে তো? এটা রিসিপ্ট বসবে। রিটার্নের সঙ্গে যখনই রেট দিয়ে দেবে মনে করবি এটা রিসিপ্টই দিয়েছে। ঠিক আছে? কত বলেছিল বলো? রিটার্ন কত ইউনিট বলেছে? 50 ইউনিট। রিসিপ্টে লিখবো কত? 5.5 টাকা করে, তাই তো? হ্যাঁ। 275।
তাহলে 150 ছিল আর 50 বেড়ে গেল, হলো 200, 5 টাকা 50 করে 1100 হচ্ছে টোটাল। কিরে আয়ুষ, 1100 হচ্ছে রিটার্ন অ্যান্ড ক্লোজিং স্টক। হয়ে গেল অঙ্ক। অঙ্কটা কমপ্লিট করলাম। এসব অরে কি দিয়েছিল দেখ, লিফোর অঙ্ক দিয়েছিল, তাহলে থিওরি কি দিয়েছে দেখ, ওয়েটেড অ্যাভারেজ মেথডের দুটো সুবিধা দুটো অসুবিধা। হয়ে গেল। নেক্সট কোশ্চেন, বিতে কি থিওরি দিয়েছিল, বলছিল ব্রিফলি ডিসকাস এনি 4 ফিচার্স অফ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম। সাপোজ করলে কমন কোশ্চেন, গুড ওয়েজ পেমেন্ট সিস্টেমের তোর বৈশিষ্ট্যগুলো লেখো। 4 দাগের কোশ্চেন কি দিয়েছে দেখ, লেবারের অঙ্ক দিয়েছে। লেবারটা একদম সোজা দিয়েছে। কোন মেথড দিয়েছে, এটা ডিফারেন্সিয়াল পিস রেট দিয়েছে দেখ। আচ্ছা তোদের স্কুলের কোশ্চেন এটা কি কিছু ভুল দিয়েছিল নাকি তোরা নিজেরা লিখেছিস 2400? এই যে 600 তুই লিখেছিস মানে এটা কিছু না, তাই তো? এটা তোরা নিজেদের বোঝার জন্য লিখেছিস। আচ্ছা তাহলে চ অঙ্কটা আরম্ভ করি। কোশ্চেন তো পড়ার কিছু নেই, কোশ্চেন দেখে নিয়ে ডিফারেন্সিয়াল পিস রেট প্রথমে লিখতে লিখতে কোশ্চেন পড়বো, দেখে নিলে কি বের করতে বলেছে। কত দাগের কোশ্চেন এটা দেখ, দাগ নাম্বার কত? 4 5। 4 আচ্ছা দাঁড়া শোন, লিখ ওয়েজেস, লিখবো ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। আমরা কি লিখবো, ওয়েজেস ইকুয়াল টু অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। ওয়েজেস ইকুয়াল টু অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, ঠিক আছে। এইবার মানে ওয়ার্কারদের নাম, ওয়ার্কাররা কারা কারা ছিল এখানে, এ বি সি, 3জন ওয়ার্কার ছিল, তাই তো? এ বি সি লিখে দিলাম। সবার প্রত্যেকের অ্যাকচুয়াল আউটপুট গুলো আমাকে বলতে হবে। দেখ অ্যাকচুয়াল আউটপুট এর কত ছিল, 600, বিট ছিল 720, সিট ছিল 960। 600 720 960, 600 720 960 পিস রেট। পিস সেট জেনারেলি বলে দেয় না, আমাদের বের করতে হয়। পিস সেট বলে দেয়নি, হ্যাঁ বের করবো, পিস সেট বের করে নেবো, ঠিক আছে। ওয়ার্কিংস নিচে করবো ওয়ার্কিংস। কি শিখেছিলাম, পিস রেট বের করার ফর্মুলা তোরা প্রত্যেকে জানিস, নতুন করে বলতে হবে না, শুধু পিস সেটই এমসিকিউ দিতে হবে একটা, ঠিক আছে তো। ফর্মুলা কি ছিল, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। লেখ রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। দেখা যাক কোশ্চেনে কি বলতে চাইছে ওরা। রেট পার আওয়ার কত বলেছে দেখ, রেট পার আওয়ার দেখ বলে দিয়েছে কত, 75 টাকা। লেখ রেট পার আওয়ার 75 টাকা লেখ। ইউনিট পার আওয়ার কত বলেছে দেখি। এটাই তোর পরীক্ষাগারে এরকম থাকতে পারে। দেখ কোনো কোনো স্কুলে টেস্টে যে কোশ্চেন, কোনো কোনো স্কুলে ডাইরেক্ট বলেছে ইউনিট পার আওয়ার, আবার কোনো কোনো স্কুলে বলছে না আমি তোমাকে ইউনিট পার আওয়ার বলবো না, তুমি বের করে নাও। ফাইনালও থাকতে পারে এরকম। এখানে ইউনিট পার আওয়ার বলে দেয়নি, বলছে তুমি বের করে নাও। বলেছে 4 মিনিটে একটা করে, তাহলে 4 মিনিট যদি একটা ইউনিট করে তাহলে ঘন্টায় করা করবে 15টা। সিম্পল জিনিস। তা এটাই তোকে মাথায় রাখতে হবে। এটা মনে হচ্ছে আগে কোনো একটা স্কুলে করালাম, একদম এরকমই অঙ্ক। হ্যাঁ ইয়ারের তো অবশ্যই, যে কপি করেছে তো ইয়ার দিয়ে কপি করেছে, ঠিক আছে। কপি করেছে তার নিজের মাথা থেকে কোশ্চেন বের করেনি, তো কপি করেছে কোশ্চেন, ঠিক আছে না। 3 টাকা, তাহলে সব করে 3 বসিয়ে দেবো, ঠিক আছে তো। 3 ও সরি, 75কে 15 দিয়ে ভাগ করলে 5 হয়, আমি 3 লিখেছি, তাই জন্য ভুল করে 3 বসিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে কি করতে হবে, সব করে 3 যে লিখেছিলাম 3 গুলোকে কেটে 5 বসাতে হবে। বাহ। এবার করবো কি, ওই বিলো স্ট্যান্ডার্ড না অ্যাবভ স্ট্যান্ডার্ড, এটা ক্যালকুলেট করবো। লেখে নাম লিখবো, ওয়ার্কারদের নাম, এ লিখবো, বি লিখবো, সি লিখবো। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দেখা যাক, দেখা যাক কি বলতে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত ঘন্টা কাজ হয়, 48 ঘন্টা কাজ হয়। আর 1 ঘন্টায় কত ইউনিট, 15 ইউনিট, তাই তো। তাহলে 48 ইন্টু 15 করে দেখ কত বেরিয়েছিল। 48 ইন্টু 15 করে 720 হয়, তাই তো। 720, ঠিক আছে তো। এবার লিখবো কি, তার নিচে লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন কত কত বলেছিল বল, 600 720 960। 600 720
960 দেখ এ কম প্রোডাকশন করে যত বলেছিল কম করে তাই এ হয়ে গেল বিলো বি সমান মানে অ্যাবাভ সিউ বেশি অ্যাবাভ তাহলে হয়ে গেল যে বিলো এ হচ্ছে বিলো তাহলে ওকে 80% দাও বি হচ্ছে অ্যাবাভ 120% দাও এখানেও 120% অঙ্ক শেষ গুণ কর প্রথমটা 2400 720 ইন্টু 6 করলে কত হয় 4320 960 ইন্টু 6 করলে কত হয় 5760 এটাই তোর অ্যান্সার বেরিয়েছিল তাহলে 6 পেয়ে গেছি জানি তো হয়ে গেল অঙ্কটা তোর আমি তোকে বলি যে বছর পরীক্ষায় ডিফারেন্সিয়াল পিসেট দেবে একদম পুরো 100% কেন 500% গ্যারান্টি কিন্তু তোকে হয় এরকম অঙ্ক তুলে দেবে আর না হলে ও তোকে বলতে পারে অ্যাপ্লিকেবল পিসেট এই দুটোর মধ্যে একটা দেবে কি বললাম বুঝতে পারলি অ্যাপ্লিকেবল পিসেট বুঝেই কোনটা বললে আগে অঙ্কটা করালাম আগে একটা অঙ্ক করালাম অ্যাপ্লিকেবল পিসেট এই পোর্শনটাকে বলে অ্যাপ্লিকেবল পিসেট এই যে এই পোর্শনটা হচ্ছে অ্যাপ্লিকেবল পিসেট এই পোর্শনটা অ্যাপ্লিকেবল পিসেট ঠিক আছে বুঝতে পারলি আর যদি অ্যাপ্লিকেবল পিসেট বের করতে বলে সেক্ষেত্রে অঙ্ক থেকে যাবে এফিসিয়েন্সি লেভেল বের করতে এই দু ধরনের অঙ্কের মধ্যে একটা পিসেট পাবি ঠিক আছে তা তো বলেই দিলাম আচ্ছা চ এরপরে কি বলেছে 4 দাগের কোশ্চেন করলাম কেমন কোশ্চেন দিয়েছিল ওরা অরে থিওরি 4 দাগে আচ্ছা ওটা অর ছিল সরি অরে বলেছিল হেলথে প্রিমিয়াম প্লেজার রোয়ান প্রিমিয়ামের পার্থক্য তো সিম্পল কোশ্চেন দিয়েছে হোয়াট ডু মিন বাই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আন্ডার মেকানিক্যাল মেথড ঠিক আছে গিভ ওয়ান অ্যাডভান্টেজ ওই যান্ত্রিকভাবে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি বলতে কি বোঝো এর একটা সুবিধা লেখো আর ওভার টাইম 5 দাগে কি অঙ্ক দিয়েছিল দেখি হ্যাঁ ও ঠিক আছে ও অঙ্ক করার সময় যে কোশ্চেনটা পাঠিয়েছে সে একটু রাফ করেছিল ঠিক আছে এই দেখ কি বলবো বল আমি এই অঙ্কটা তাই তো এই অঙ্কটা আমি করাচ্ছি না কারণ আমি তোকে দেখিয়ে দিচ্ছি এই অঙ্কটা কিছুক্ষণ আগে করালাম না এই অঙ্কটা সেম কোশ্চেন এই দেখ যারা দেখবে এই দেখ এই অঙ্কটা এই কিছুক্ষণ আগে আগে একটা পেজ করালো সেই পেজের অঙ্ক তো সুতরাং আর বেশি জাস্ট একটু উপর দিয়ে ওভারভিউ বলে দিয়ে চলে যাচ্ছি ওভারভিউ দিয়ে চলে যাচ্ছি এখানে কোশ্চেনে বলেছিল কি আওয়ারলি রেট তোরা তো করাই আছে তো না করলেও চলবে তো করলি তো কিছুক্ষণ আগে ঠিক আছে তো করলি তো কিছুক্ষণ আগে না করলেও চলে যাচ্ছে পড়ে নিচ্ছে অঙ্কটা আওয়ারলি রেট বলেছিল রেট পার আওয়ার বলেছিল 10 ঠিক আছে তো আর দেখি সব স্কুলে একই কোশ্চেন এই অঙ্কটাই ভালো করে তুলেছে ঠিক আছে রেট পার আওয়ার 10 তাহলে রেট পার আওয়ার 10 ঠিক আছে লিখলাম রেট পার আওয়ার 10 তারপর কি বলেছিল দেখ দ্য ওয়ার্কার হ্যাজ টাইম টেকেন মানে কাজটা করতে 50 ঘন্টা নিয়েছে এই দেখ টাইম টেকেন 50 ঘন্টা বলে দিয়েছে ইফেক্টিভ রেট কত বলেছে দেখ ইফেক্টিভ রেট 15 টাকা বলেছে হেলসের নিয়মে এই দেখ ইফেক্টিভ রেট 15 টাকা বলছে হেলসের নিয়ম তারপর নর্মালি যেমন এটা করেছে এর বলার কিছু নেই ইফেক্টিভ রেট বের করা কি ওএইচএস বাই টিটি ইকুয়াল টু 15 নর্মালি আর বলার কিছু নেই এটা তো আগের পেজে দেখালাম তো সেম অঙ্ক একই অঙ্ক এই একটা অঙ্ক অনেকবার করেছি সুতরাং আমি এটা নিয়ে আর ডিসকাশন করছি না ঠিক আছে এটা নিয়ে ডিসকাশন করছি না এটা যেমন ভাবে করা ছিল সেম অঙ্ক আমি আর করালাম না যেহেতু সেম অঙ্ক পুরো হুবহু সেম আমি আর করালাম না আগের পেজে করা ছিল বলে হ্যাঁ তো বলছি তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে অরে কি দিয়েছিল অরের তো অঙ্ক সোজাই দিয়েছিল আই দেখ অরবিন্দ স্কুলের কোশ্চেন না তো ইয়ার দিয়ে কপি করেছে অঙ্কটা এই অঙ্কটা মনে হয় 19 সালে এসেছিল অঙ্কটা এই অঙ্কটা আমি অঙ্ক দেখে বলে তো কোনটা কোন ইয়ার সেটা 19 সালে এসেছিল অঙ্কটা ঠিক আছে চ অঙ্কটা করে দিচ্ছি ঠিক আছে একদম ইজি অঙ্ক দেখ এখানে দেখ কিন্তু ভাবিস কিন্তু হ্যালসের ওয়ান দেয়নি হ্যালসের ওয়ান থেকে কি বের করতি বোনাসের ঘন্টাটা বের করতি তো আরে বোনাসের ঘন্টাই তোকে বলে দিয়েছে সিম্পল অঙ্ক দিচ্ছে একদম চ অরের অঙ্কটা কর কোনটা করেছিলি তোর সামনেরটা করেছিলি না অরেরটা করেছিলি সামনেরটা করেছিলি অরেরটা তাহলে অরেরটা করছে কি কি নাম ছিল একটা এক্স আর একটা ওয়াই হ্যাঁ কি না তাহলে প্রথমে লিখবি কি টাইম অ্যালাউড 40 টাইম অ্যালাউড ব্র্যাকেটে লিখবি আওয়ার্স 40 এর থেকে মাইনাস করবো কি টাইম টেকেন আওয়ার্স কত ছিল বল টাইম টেকেন টাইমটা কিন্তু বলেনি টাইম সেভ বলেছে 8 করে 32
হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেছে, টাইম সেভ 8 করে হয়ে গেল। এবার রেট পার আওয়ার বলেছিল, দেখ ইনফরমেশন গুলো নে। ওরা বলেছিল বোনাস টাইম একটা 6.4 একটা 4, 6.4 আর একটা 4 বোনাস টাইম আওয়ার্সে বলে দিয়েছিল। রেট পার আওয়ার 50 করে বলেছিল, লেখ। এবার কি লিখবো প্রথমে, টাইম ওয়েজেস, ফর্মুলা কি, টিটি ইন্টু আর। টিটি কত ছিল দেখ, টিটি তো 32 করেছিল, আর আর কত করেছিল বল, আর 50 করে, একবারে করে দে, 32 ইন্টু 50 করলে কত হচ্ছে দেখ, তুমি 16 সোজা অঙ্ক দিয়েছিল দেখ, 16 হয়ে গেল টাইম ওয়েজেস, এর সঙ্গে যোগ করে দে বোনাস। বোনাস কত পাবে, এই যে ভদ্রলোক এক্স, এক্স কে বোনাস দেবে কত ঘন্টার বল, 6.4 ঘন্টার, আর 1 ঘন্টায় কত করে 50 টাকা করে। আর ওয়াই কে বোনাস দেবে 4 ঘন্টার 50 টাকা, তাহলে কত হলো, এটা 200, আর এটা হচ্ছে 320। শেষ, অঙ্ক শেষ। 1920 আর এটা হচ্ছে 1800। 8 নম্বর অঙ্ক ছিল, এটা কি জুড়ে দিয়েছিলাম কিছু, আর এফেক্টিভ রেট কিছুই নেই অঙ্কটার মধ্যে, ওয়েজেস, এটা ওয়েজেস বের করতে বলেছিল, হয়ে গেল ওয়েজেস। এফেক্টিভ রেট বের করার ফর্মুলা কি, ওয়েজেস বাই টিটি, 1920/50 আর এটা 1800/50। কল কর কর কর, প্রথমটা হচ্ছে 38.4, তারপর একটা 36, শেষ অঙ্ক। ঠিক আছে তো, হয়ে গেল। এবার চলে আয়, কর শেষ, এবার চলে আয় ট্যাক্সে। 6 এতে কি বলেছিল, হোয়াট আর দ্য বেসিস অফ চার্জিং ট্যাক্সেবল ইনকাম আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে তো। তো এই তো চার্জিং সেকশনটা দিয়েছে, পরে দিয়েছিল হাউস প্রপার্টি থেকে একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো, যেটা ওই ন্যাপ ন্যাপ বের করতে হবে। কোশ্চেনটা কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কমপ্লিটলি, যেটা কম্পিউট হবে, ঠিক আছে, কম্পিউট নেট অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস সিচুয়েটেড ইন বনগাঁ, বাড়িটা কোথায়, বনগাঁতে, বুঝেছ, বনগাঁ। আচ্ছা, তাহলে বনগাঁ কি মেট্রো সিটি হতে পারে না, তাহলে এখানে শুধু মিউনিসিপাল ভ্যালুই হবে। তাহলে এখানে কি দিয়েছিল, এই তো সিম্পল অঙ্ক দিয়েছিল, এই তো সিম্পল অঙ্ক দিয়েছিল, দেখ এটা তো সিম্পল অঙ্ক দিয়েছিল। মিউনিসিপাল ট্যাক্স কত হবে, 10%, দেখ মিউনিসিপাল ট্যাক্স কত হবে, 10%, কত, 14,000 টাকা। তারপর আবার ট্যাক্স দিচ্ছে, তোকে তো ভ্যালু বের করতে হবে, তো ভ্যালু তো 1,40,000 হয়ে গেল, ভ্যালু তো 1,40,000 হবে, তাই না, ভ্যালু তো 1,40,000 হবে, সিম্পল জিনিস, ভালো দিয়েছে, এই পয়েন্টটা ভালো লাগলো, এই পয়েন্টটা আমার খুব ভালো লাগলো। মিউনিসিপাল ট্যাক্স বলে 10%, ট্যাক্স বলেছে 10%, ট্যাক্স কার উপরে, ভ্যালুর উপর হয়, তা ভ্যালুর উপরে হয়, তা ট্যাক্স যদি 10% হয়, এবার 10% 14,000 টাকা, তাহলে ভ্যালু কত ছিল, 1,40,000। তাহলে অঙ্ক আরম্ভ কর, দেখি অঙ্কের মধ্যে কি ছিল। প্রথমে লিখবো মিউনিসিপাল ভ্যালু, 14,000 ইন্টু 100/10, লিখবো কত, 1,40,000। প্রথমে তারপরে লিখবো ফেয়ার রেট, দেখ ফেয়ার রেট কত বলেছিল অঙ্কে, ফেয়ার রেট, ফেয়ার রেট স্যার, ফেয়ার রেট বলেছিল 1,54,000, লিখে দে 1,54,000, দুটোর মধ্যে বড় কোনটা, 1,54,000। এর নিচে লিখবো স্ট্যান্ডার্ড রেট, কত ছিল স্ট্যান্ডার্ড রেট, কত ছিল দেখ স্ট্যান্ডার্ড রেট, স্যার 1,50,000, লিখে দে। এই দুটোর মধ্যে ছোট কোনটা, 1,50,000, এটা হলো স্টেপ 1। লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেট, এবার লিখবো স্টেপ 2, কি লিখবো, অ্যানুয়াল রেট। দেখ কি বলেছে, এখানে অ্যানুয়াল রেট বলেছে 15,000 টাকা করে প্রতি মাসে, তাহলে 15,000 টাকা করে প্রতি মাসে হলে স্যার 15,000 ইন্টু 12 হবে, হ্যাঁ কি না, 15,000 টাকা করে প্রতি মাসে হলে তাহলে কি হবে, 15,000 ইন্টু 12 হবে, হ্যাঁ কি না।
কিন্তু এখানে ওরা আনরিয়ালাইজ বলেছিল 24,000 টাকা। তাহলে আমরা কি শিখেছি? অ্যানুয়াল রেন্ট থেকে আনরিয়ালাইজেশন মাইনাস হয়। এখন বলি স্যার আপনি তো বলেছিলেন আনরিয়ালাইজেশন কারেন্ট ইয়ারে মাইনাস হয়। এখানে কিছু বলা যাবে না, ধরেই নেবো এটা কারেন্ট ইয়ার ছিল। ঠিক আছে? এবার তোর যদি মনে করিস না স্যার আমি এটা কারেন্ট ইয়ার ধরবো না, তাহলে কিন্তু প্রপার নোট দিতে হবে। ধরে নিচ্ছি এই আনরিয়ালাইজেশনটা কারেন্ট ইয়ার নয়, মানে কারেন্ট প্রিভিয়াস ইয়ার নয়, প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। কিন্তু এরকম ধরবি না, কখনো এরকম অ্যাজাম্পশন করবি না। ঠিক আছে তো? তাহলে কত হবে? এটা অ্যানুয়াল রেন্ট 15,000 ইন্টু 12 মানে 1,80,000 মাইনাস 24,000 কত হচ্ছে বল? 1,56,000। তোর কি 1,56,000 লিখেছিলি এক্সামে? দুটোর মধ্যে বড় কোনটা? 1,56,000। কি লিখবি? স্টেপ 3 যেটা বেরোয় তাকে কি বলে? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, হ্যাঁ কি না? ঠিক আছে, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এর থেকে কি করবো? লস ডিউ টু ভ্যাকেন্সি, 2 মাস ভ্যাকেন্ট ছিল। কত হবে? 15,000 ইন্টু 2 করলে কত হবে? 30,000 টাকা। তাহলে 1,56,000 থেকে 30 বাদ দিলে কত হয়? 1,26,000। এটাকে কি বলা হয়? গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, আর কিছু বের করতে বলেছিল অঙ্কে? ওরা বের করতে হবে নেট অ্যানুয়াল থেকে মিউনিসিপাল ট্যাক্স 14,000 টাকা বাদ দিয়ে দে, শেষ হয়ে যাবে। মাইনাস দিয়ে কর মিউনিসিপাল ট্যাক্স 14,000। 1,26,000 থেকে 14 বাদ দিলে 1,12,000 টাকা। এটা বেরিয়েছিল স্যার? নেট অ্যানুয়াল ভ্যালু, শেষ অঙ্কটা। বি এর দাগে কোশ্চেন কি ছিল? হোয়াট ডু মিন বাই ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961? ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট থিওরি লিখতে বলেছে। এর সঙ্গে অরে কি দিয়েছিল? In which case a capital asset, even if held for less than 36 months before its transfer, will be treated as long-term capital asset. বলছে এমন কোন কোন ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, মানে 36 মান্থের কম সময় ধরে রাখলেও সেটাকে লং টার্ম বল না। এমন কোন কোন অ্যাসেট আছে 36 মান্থের কম ধরে রাখলেও তাকে লং টার্ম ক্যাপিটাল? শেয়ার, লিস্টেড কোম্পানির ইকুইটি শেয়ার, তারপর আনলিস্টেড কোম্পানির শেয়ারস, ঠিক আছে তো, লিস্টেড কোম্পানির ডিবেঞ্চার, হাউস, বিল্ডিং, অনেক নাম আছে, জিরো কুপন বন্ড, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। আমি কত নাম বলে দিলাম, ফটাফট করে নাম বলে দিলাম, কতগুলো নাম বলে দিলাম দেখলি তো? দেখছো না, আমি যে একটা চার্ট দিয়েছিলাম, চারটা পড়লেই হয়ে যাবে। তাহলে এইগুলো বেশ, আমি এতগুলো অপশন বলে দিলাম। তারপর বলেছে কি? তারপরে এক একটা দুয়েরটা কি দিয়েছে দেখ, বলছে ফ্রম দ্য ফলোইং অ্যাসেটস ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল অ্যাসেট। এগুলো ক্যাপিটাল অ্যাসেট। হাউস হোল্ড ফার্নিচার, বল ক্যাপিটাল অ্যাসেট হ্যাঁ কি না? হাউস হোল্ড ফার্নিচার ক্যাপিটাল অ্যাসেট হ্যাঁ কি না? কে বলতে পারবি? হাউস হোল্ড ফার্নিচার ক্যাপিটাল অ্যাসেট নয়, হাউস হোল্ড ফার্নিচার ক্যাপিটাল অ্যাসেট নয়। ঠিক আছে, কারণ লিখতে বললে বলতে পারবি? হ্যাঁ স্যার কারণ বলতে পারবো। কারণ বলতে পারবো। এটা কি? এটা মুভেবল, এটা মুভেবল, আর এটা পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে। ঠিক আছে তো? তো রুট পারমিট ক্যাপিটাল অ্যাসেট। তারপর জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেটস, ঠিক আছে, স্টক ইন ট্রেড ক্যাপিটাল অ্যাসেট না। তারপরে দুটো ক্যাপিটাল অ্যাসেট, দুটো ক্যাপিটাল। তো কত ছিল? এই আগেরটা লেখার জন্য 2 নাম্বার ছিল, এটা লেখার জন্য 2 নাম্বার ছিল। ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। তোর পরীক্ষায় যে ক্যাপিটাল গেইন থেকে থিওরি দেবে 4 নাম্বার, দুটো থিওরি দেবে, একটা লিখতে হবে। একটা হচ্ছে পাতি থিওরি। পাতি থিওরি বুঝিস কাকে বলে? পাতি থিওরি নরমাল থিওরি লেখো। ধর বললো ক্যাপিটাল অ্যাসেটের শর্ট নোট লেখো, ক্যাপিটাল অ্যাসেটের উদাহরণ দাও, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার কাকে বলে লেখো। মানে এইগুলো নরমাল কোশ্চেন, এগুলো নরমাল, বা শর্ট টার্মের সঙ্গে লং টার্মের পার্থক্য, এগুলো নরমাল কোশ্চেন। এর সঙ্গে নরমাল কোশ্চেনের সঙ্গে এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেবে, বুঝতে পারলি? এক্সাম্পল টাইপের কোশ্চেন দিয়ে দেবে। ভালো কোশ্চেন। এবং এখান থেকে আমাকে যদি বলিস যে স্যার কোন কোশ্চেনটা লেখা বেটার, তোর কাছে যেটা ভালো পেপার আছে সেটা লিখবি, ভালো পেপার সেটা লিখবি, আমি কোনো বাধা দেবো না। বাট আমাকে যদি বলতো কোন কোশ্চেনটা লিখতাম, আমি অনেক কোশ্চেনটাই লিখতাম, কারণ আমি প্রথম কোশ্চেনটা লিখতাম না। ঠিক আছে তো? অরের কোশ্চেন লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, আর একটা লেখাও যাবে, অ্যানালাইসিস করা যাবে। তোর হয়ে গেল। সি এর দাগের অঙ্ক কি দিয়েছে দেখ, কি বলেছে? কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্স অফ উমাশঙ্কর রয়, ঠিক আছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। চলছ, এটা করবো। আদার সোর্সের অঙ্ক 4টে পয়েন্ট দিয়েছে। এটা কত সি বল? 6 সি। প্রথমে কি লিখবো? রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড। লেখ রেন্ট ফ্রম
ভ্যাকেন্ট ল্যান্ড কত ছিল? 40,000 টাকা। লিখে দেয় 40,000 টাকা। তারপর কি ছিল? ফ্যামিলি পেনশন। তো আগের অঙ্কও করলো ফ্যামিলি পেনশন। এই ফ্যামিলি পেনশন কত লিখবো? এটা তো 1.5 লাখ টাকা পেয়েছি, কিন্তু বাইরে কত লিখবো? এই যে 1,35,000 লিখে দিলাম, 1,35,000। কেন বুঝতে পারছিস তো? বোঝার চেষ্টা কর। এক্সেমশন আন্ডার সেকশন 57 সাবসেকশন 2A কি লিখতাম? 1/3 of family pension or 15,000। একটা জিনিস মাথায় কেন বলে দিন, এক্সেমশন কত পাওয়া যায়? ম্যাক্সিমাম 15, 15 বেশি কখন লেখা যাবে? তাই 15 আমি আগেই বলে দিলাম 15 হবে। আর 15,000 টাকা হুইচ এভার ইজ লোয়ার। নেক্সট কি বলেছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম আইটিসি লিমিটেড কত হবে? 60,000 টাকা। লেখ ডিভিডেন্ড। ডিভিডেন্ড রিসিভ ফ্রম আইটিসি লিমিটেড কত টাকা বলেছে? 60,000 টাকা। আর কি বলেছে? রিসিভ ফ্রম লটারি, এটা 1 লাখ টাকা বসবে, ঠিক আছে তো? লেখ রিসিভ ফ্রম লটারি। কত দিয়েছে? এই দেখ, লটারি থেকে যে টাকাটা পেয়েছিস না, ওটা সবসময় নেট দিয়ে দেয়, নেট। ওটাকে গ্রসে কনভার্ট করতে হবে। এটা বাই 69.1 ইন্টু 100 কত হচ্ছে? 1 লাখ টাকা। বুঝতে পারলি তো এটা কি করে হলো? এই যে 100 টাকার মধ্যে ওরা 30.9 কেটে নিয়েছে। তাহলে পেয়েছিস কত? 69.1। টোটাল করে তো অঙ্কটা শেষ হয়ে গেল। 40,000, 1 লাখ আর 60,000, মানে 1,60,000, 1,60,000 আর 40, 2 লাখ, 2 লাখ আর 1 লাখ, 3,35,000 হয়ে গেল ইনকাম ফ্রম আদার সোর্সেস। আচ্ছা, দেখ এরপরে হাউস পরে একটা অঙ্ক, 7 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো? বড় অঙ্ক। বলছে মিস্টার ডি বসাক ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। মিস্টার ডি বসাক কলকাতায় 2টো বাড়ির মালিক। তাহলে দাগ কাট আগে, বড় অঙ্ক। গ্রুপ হিসেবে 3টে ঘর কর, 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, ঠিক আছে? হয়ে গেল দাগ কাটা। প্রথমে লিখবো ফার্স্ট হাউস, ব্যাকেটে লিখবো লেট আউট। লেখ ফার্স্ট হাউস, ব্যাকেটে লিখবো লেট আউট। প্রথমে লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত ছিল গ্রস মিউনিসিপাল ভ্যালু? 3 লাখ টাকা। 3 লাখ টাকা লিখে দিলাম, 3 লাখ টাকা। ঠিক তার নিচে লিখবো ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত ছিল? 2,80,000। দুটোর মধ্যে বড় কোনটা? 3 লাখ। আর নিচে লিখবো কি? স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড কত ছিল? 2,30,000। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 2,30,000। হয়ে গেল স্টেপ 1। কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ঠিক আছে, কি লিখলাম? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। বা স্টেপ 2 দিয়ে লিখবো। স্টেপ 2 দিয়ে কি লিখবো বল? অ্যানুয়াল রেট। স্টেপ 2 দিয়ে লিখবো কি? অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট তো বলেনি এখানে, এখানে বলছে রেন্ট রিসিভ। দেখ রেন্ট রিসিভ কত বলেছে, দেখেছিস তো? রেন্ট রিসিভ কত বলেছে? রেন্ট রিসিভ বলেছে 2 লাখ টাকা। রেন্ট রিসিভ বলেছে 2 লাখ টাকা। বলছে
কিন্তু অ্যানুয়াল রেন্ট তো বলেনি, ভ্যাকেন্ট বলে যে 2 মাস, তার মানে 10 মাসের ভাড়া পেয়েছিস। 2 লাখ টাকা যে ভাড়া পেয়েছি এটা 10 মাসে, তাহলে 12 মাসে কনভার্ট করলে কত হবে? 2,40,000। দুটোর মধ্যে বড় কোনটা? 2,40,000। স্টেপ 3 কি লিখবি? হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2 মাইনাস করবো লস ডিউ টু ভ্যাকেন্সি। লস ডিউ টু ভ্যাকেন্সি কত টাকা হবে? 2,40,000 টাকা থেকে 2 লাখ টাকা বাদ দিবি, লস ডিউ টু ভ্যাকেন্সি 40,000 টাকা বেরিয়ে গেল। 2,40,000 থেকে 40 বাদ দিলে কত হলো? 2 লাখ টাকা। কি লিখবো? যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে লেস করব মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। কত ছিল মিউনিসিপাল ট্যাক্স? 10%। মিউনিসিপাল ট্যাক্স কত ছিল? 10%। মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়? নেটের উপর হয়। গ্রস ছিল 3 লাখ টাকা, নেট কত হবে? 3 লাখ ইন্টু 9/10 ইন্টু 10%, মানে 2,70,000। 2,70,000 10% 27,000 টাকা। আর কিছু বলেছিল অ্যাডজাস্টমেন্টে? না, 27,000 টাকায় বসিয়ে দে। তো 1,73,000 যেটা বেরোলো তাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? তো নেট অ্যানুয়াল ভ্যালু থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 24। ঠিক আছে? তো প্রথমে লিখবো কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% হয়। 1,73,000 টাকার উপর 30% কত হচ্ছে? 51,900 টাকা। এবার লিখবো কি? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন কত বলেছিল? দেখ, কনস্ট্রাকশনের জন্য তুই লোন নিয়েছিলি 2,65,000 টাকা, পুরো 2,65,000 লিখবো, কারণ লেট আউট বাড়িতে কোনো লিমিট নেই, যত খুশি তুই ইন্টারেস্ট অন লোন নিতে পারিস। কত লিখবো? 2,65,000 যোগ কর 3,16,900 বাদ দিয়ে বাইরে ঠেলে দে, মাইনাস 1,43,900 হয়ে গেল। প্রথম বাড়িটা হয়ে গেল। এবার লিখবি কি? হাউস 2 ব্র্যাকেটে কি লিখবি? সেলফ হোয়াইট। প্রথমে কি লিখবো? নেট অ্যানুয়াল ভ্যালু। কি লিখবো? সেকেন্ড ঘরে লিখবো নীল। ঠিক আছে? তো এর থেকে মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24। ঠিক আছে? প্রথমে কি লিখবো? একটাই লিখবো, ইন্টারেস্ট অন লোন। দেখ কি বলেছে ইন্টারেস্ট অন লোন। এখানে বলেছে ইন্টারেস্ট অন লোন 45,000 টাকা, কিন্তু লোনটা কেন নিয়েছিলাম? রিপেয়ারের জন্য। রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায় জানিস? এটা আর বলতে হবে না। কত টাকা ছাড় পাওয়া যায় বল? 30,000 টাকা। নীল থেকে 30 বাদ দিলে -30। অ্যান্সার কত বেরোলো? 1,73,900। 40 আর 73, হ্যাঁ। কি লিখবো? লস ফ্রম হাউস প্রপার্টি। আমি আর মাইনাস দিলাম না ওখানে, যেহেতু এখানে লস লিখে দিলাম। লস ফ্রম হাউস প্রপার্টি কত? 1,73,900। অরে কি দিয়েছে? অরে বলছে মেনশন দ্য কন্ডিশন ফর ডিডাকশন অফ মিউনিসিপাল ট্যাক্স হোয়াইল ক্যালকুলেটিং নেট অ্যানুয়াল ভ্যালু। একই কোশ্চেন। ওই নেট অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ, নেট অ্যানুয়াল ভ্যালু যখন ক্যালকুলেট করি তখন আমরা গ্যাপ থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিই না? ওর কন্ডিশন কি? দুটো কন্ডিশন ছিল, একটা মিউনিসিপাল ট্যাক্স বাড়ির মালিককে পে করতে হবে, একটা মিউনিসিপাল ট্যাক্স প্রিভিয়াস ইয়ারে যত টাকা পে করে তত টাকা ছাড় পায়। এই দুটো পয়েন্টই লিখতে হবে। ঠিক আছে?
2 নম্বর কোশ্চেন কি বলেছিল? মেনশন 2 ইনকাম হাউস প্রপার্টি হুইচ আর নট চার্জেবল আন্ডার দ্য ইনকাম হাউস প্রপার্টি। বলছে এমন দুটো ইনকাম বলো যেটা হাউস প্রপার্টি ট্যাক্সেবল হয় না। ওই ইনকাম অফ ফার্ম হাউস, ঠিক আছে? তারপর ইনকাম ফ্রম লোকাল অথরিটি, এইগুলো অনেক কিছু বলেছিলাম। ঠিক আছে তো? লাস্ট পয়েন্ট, লাস্ট অঙ্ক কি বলেছিল? সিপি সেন ইজ দ্য ওনার অফ এ হাউস ইন মুম্বাই। কম্পিউট নেট অ্যানুয়াল ভ্যালু। তোকে কি বের করতে হবে? ন্যাপ বের করতে হবে, ন্যাপ। এবং বাড়িটা মুম্বাইতে বলেছে। তাহলে চ অঙ্কটা স্টার্ট করি। লাস্ট অঙ্ক। প্রথমে লিখতে হবে কি? গ্রস মিউনিসিপাল ভ্যালু। প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে তো? তো নেট দিয়ে দিয়েছে 1,35,000, এটাকে গ্রসে কনভার্ট করবো। 1,35,000 কে গ্রসে কনভার্ট করবো, কত হবে? 10/9, তাই তো? নেট থেকে গ্রসে যেতে গেলে 10/9 করতে হবে, কত হবে? 1,50,000। এর নিচে লিখবো কি? ফেয়ার রেট, ঠিক আছে? ফেয়ার রেট, ফেয়ার রেট কত ছিল? 1,30,000। দুটোর মধ্যে বড় কোনটা? 1,50,000। এবার লিখবো স্ট্যান্ডার্ড রেট, কত বলেছে অঙ্কে? 1,60,000। দুটোর মধ্যে ছোট কোনটা বল? 1,60,000। 1,50,000 এই সরি, মানে সেকেন্ড ঘরে করব, সেকেন্ড ঘরে করব। 1,50,000 আর 1,30,000 মধ্যে বড় 1,50,000, আর 1,50,000 আর 1,60,000 মধ্যে ছোট কোনটা? 1,50,000। লিখবো স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ টু কি লিখবো? অ্যানুয়াল রেট মাইনাস আনরিয়ালাইজ রেট। দেখা যাক অ্যানুয়াল রেট কত বলেছে? 1,44,000, আনরিয়ালাইজ 5,000। তাহলে 1,44,000 থেকে 5 বাদ দেবো, ঠিক আছে? 1,44,000 থেকে 5 বাদ দিলে হচ্ছে 1,39,000। তাহলে এই দুটোর মধ্যে বড় বড় কোনটা? 1,50,000। এটাকে লিখবো স্টেপ থ্রি। লিখবো হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু। নিচে লিখবো কি? লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখবো? লস ডিউ টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্ট ক মাস ছিল? 2 মাস ছিল ভ্যাকেন্ট, 2 মাস। তাহলে কি করে করবো লস ডিউ টু ভ্যাকেন্সি? দেখ, তুই অ্যানুয়াল রেন্ট বলেছিল 1,44,000, অ্যানুয়াল মানে 12 মাসে। তা 12 মাসে 1,44,000 হলে 2 মাসে কত? 24,000 নাকি দেখতো? 24,000। তাহলে 1,50,000 থেকে 24 বাদ দিলে কত হবে? 1,26,000। ঠিক আছে? এটাকে কি বলে? গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে কি বাদ দেবো? মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স কি বলেছে অঙ্কে? মিউনিসিপাল ট্যাক্স বলেছে 10%। কার উপর হবে? নেটের উপর। মানে 1,35,000 10% হবে 13,500। কত হচ্ছে? 1,12,500। এটা হয়ে গেল অ্যান্সার। এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এক লাখ 1,12,500।